কারেন্টের হিট দিয়েছে, আমার মা মারা গেছে, আমার মা জানাজা দিতে পারে নাই, বাড়ি ঘরে যাইতে পারে নাই, এখন পর্যন্ত বাড়ি হারা, ঘর হারা, গৃহহীন হারা। সে বুক ফুলে বলেছিল যে আমাকে দেশ থেকে কেউ এই ক্ষমতা থেকে হটাতে পারবে না। একটা দানব আমাদের রাষ্ট্রের, আমাদের বুকের উপর দাঁড়িয়েছিল। শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সিগনিফিকেন্ট ড্যামেজ, এবং এই সম্পদ কারো। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে আপনি আওয়ামী লীগের সমর্থন করতে পারেন, বিএনপি সমর্থন করতে পারেন, জামাত ইসলাম, যত মোট কথা যত দল আছে সব দল সমর্থন করার আপনার রাইট আছে। এটা স্বাধীন বাংলাদেশ, সব দল আপনি করতে পারেন, যে কোনো দল ইচ্ছে আপনি চাইলে করতে পারেন। কিন্তু আমি এখন ক্ষমতায় আছি, অন্য কোনো দলকে ক্ষমতা থাকতে পারবে না, থাকতে পারবে মানে কিন্তু কেউ কথা বলতে পারবে না আমার বিরুদ্ধে। তাহলে আমি একেবারে এই এটা কি হইলো? আমার বাক স্বাধীনতা, আমি স্বাধীন দেশে বাস করি, এই স্বাধীন দেশে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে কথা বলবো, আমার বলার অধিকার এটা আছে। আমার ক্ষমতা পাইয়া যেভাবে যারে যেমনে পারছে দাবার, মানে মুখ সোজা কথা, তোর মুখ আছে, চুপ করে বয়ে থাক, শিলায় বয়ে থাকবি তুই কেন এই দেশে কথা বলবি? তুই ভাড়াটিয়ার মতো থাকবি তুই এই দেশে। এটা হচ্ছে এক দলের কথা ছিল এরকম। চলেন আপনাদের কাছে দেখেন মানুষের উপর কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন, জুলুম করছে এই সমস্ত মানুষদের মুখ থেকে আংশিক একটু শোনেন। আমার মা মারা গেছে, আমার মার জানাজা দিতে পারে নাই, বাড়ি ঘরে যাইতে পারে নাই, এখন পর্যন্ত বাড়ি হারা, ঘর হারা, গৃহহীন হারা। সে বুক ফুলে বলেছিল যে আমাকে দেশ থেকে কেউ এই ক্ষমতা থেকে হটাতে পারবে না। একটা দানব আমাদের রাষ্ট্রের, আমাদের বুকের উপর দাঁড়িয়েছিল। সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পুলিশ হত্যায় গ্রেপ্তার করে 16 দিন রিমান্ডে রেখেছিল, আমার নখ পর্যন্ত উঠে ফেলেছিল। কত নেতাকর্মীকে ইলেকট্রিক শক দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। এটা ছিল একটা হায়না সরকার, আমাদের খুঁজে সেখানে আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে। আমরা 71-এ এরকম দেখি নাই। মিডিয়াকে, গণমাধ্যমকে তারা এমনভাবে জিম্মি করে রেখেছিল যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে পারেনি। এই জালিম সরকার, এই খুনি সরকার অত্যাচার নিপীড়ন করতে করতে শেষ পর্যন্ত সে পালিয়ে চলে গিয়েছে। প্রশাসনিক নিরপেক্ষ একটি রাষ্ট্র চাই, যে রাষ্ট্রতে শিক্ষা ফ্রি থাকবে, চিকিৎসা ফ্রি থাকবে। দেশে ফেরত এনে তার যেন ফাঁসি কার্যকর করা হয়। তিনি যদি সঠিক হতো, তিনি যদি ন্যায় পরাধীন হতো না, তাহলে তো তিনি পালিয়ে যেত না। কোনো প্রতিশোধ নিতে চাই না, আমরা আগামী দিনের একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি করতে চাই। আমার একটা কর্মী, তাকে যেইভাবে ডিবিতে নিয়ে নির্যাতন করেছে, সে হাঁটতে পারতেছে না। দেখেন কারেন্টের হিট দিয়েছে, বরঞ্চ বলতেছে তোর নেতাকে তার নাম্বার দে। ও আমার কথা বলতে চায় নাই, তখন তাকে কারেন্টের হিট পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে নির্যাতনের শেষ প্রতিচ্ছবি কি হবে? এই দেখেন, তাকে বেলেট দিয়ে পোজ দেওয়া হয়েছে, সে আমার নাম বলে নাই, কিন্তু তাকে এই যে হিট দিছে, এইখানে পোজ দিছে, রকেটে দিবে, ভয়ভীতি দেখিয়ে আমার নাম্বার নিছে। নির্যাতনের সীমা এটা হচ্ছে জাস্ট প্রমাণ। প্রমাণের বাইরেও যা আছে সেগুলো আপনাদের দেখাইতে পারতেছি না ভাই। 1 ডিসেম্বর আমার উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করিয়া আমার এই পাও কাটে, আমার এই হাত কাটে, এবং আমার বিরুদ্ধে 11টি মামলা দেয়। আমি 16 বছর আমি এলাকায় যাইতে পারি নাই, গতকাল আমি এলাকায় গিয়েছি। ঠিক আছে, আমার উপরে যে নির্যাতন করেছে, পুরা চাঁদপুরে, পুরা কুমিল্লা, কোথাও এরকম নির্যাতন করেনি। আমার বাড়ি ঘর, আমার মা মারা গেছে, আমার মার জানাজা যাইতে পারি নাই, আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের জানাজা আমি যাইতে পারি নাই। এই জালিম সরকার, এই খুনি সরকার অত্যাচার নিপীড়ন করতে করতে শেষ পর্যন্ত সে পালিয়ে চলে গিয়েছে। এই দেশে খুনি হাসিনার কোনো পতন হবে, খুনি হাসিনার সুযোগ নেই, থাকার অধিকার নাই। তাকে শুধু দেশ পালানো না, তাকে দেশে এনে বিচারের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি আমরা আপামর জনসাধারণ। জাতীয়তাবাদী মহিলা দল আজকে 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে নির্যাতিত, নিষ্পাসিত হয়েছিল। তারা সবসময় স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট, একটা দানব আমাদের রাষ্ট্রের, আমাদের বুকের উপর দাঁড়িয়েছিল। এই দানব ফ্যাসিস্ট সরাতে আমাদের হাজার হাজার সন্তানের রক্ত গিয়েছে। এই রক্তকে আমরা বৃথা হতে দেব না। চলতেছি, রাস্তা ফিরতেছি, যে ফিরতে পারি না। 17 বছর বন্দি ছিলাম, অনেক ভাই স্বাধীন বাতাস নিঃশ্বাস দিচ্ছি। জেলখানায় ছিলাম বন্দি, আবার বাহিরে আসলে জেলখানা, ঘরে পলাতক, বন্দি না পলাতক, গ্রেপ্তার না হয় বন্দি। আমরা খুনি হাসিনাকে এই দিল্লি থেকে আমরা কোনো দেশে যেতে দিব না, এই দেশে ফিরিয়ে আনবো এবং এই দেশে তাকে আমরা বিচার করব। যে এই স্বৈরাচারী, অবৈধ, খুনি, লুটেরা যে সরকারটি ছিল,
তাদেরকে কিন্তু আমরা বারবার করে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলাম যে ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি হয়, কাজে আপনারা সতর্ক হন। তারা তো সতর্ক হয়ই নাই। আপনি যেটা বললেন যে সমস্ত কিছু কন্ট্রোল করেছে, গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন। প্রশাসনিক নিরপেক্ষ একটি রাষ্ট্র চাই, যে রাষ্ট্রতে শিক্ষা ফ্রি থাকবে, চিকিৎসা ফ্রি থাকবে, গরিবের দিকে তাকাবে। আমি চাই সুন্দর একটা দেশ, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা 2024-এ পেয়েছি, 71-এর স্বাধীনতা আমরা দেখিনি, 2024-এর স্বাধীনতা দেখেছি। এই রাষ্ট্রে যেন কোনো দুর্নীতি না থাকে, কোনো পক্ষপাতী সরকার থাকবে না, নিরপেক্ষ সরকার থাকবে, সবাই অধীনে রাষ্ট্র চলবে। এখানে নিরপেক্ষ প্রশাসন থাকবে, কোনো রকম দুর্নীতিবাজ এবং ঘুষখোর দুর্নীতির ঠাঁই এই দেশে হবে না। আমি জেলে যাওয়ার সময় আমার 10 দিন রিমান্ড ছিল। আমাকে হ্যান্ডকাপ পরায় ফ্যানের হোকের সাথে আমাকে ঝুলে আমাকে রিমান্ডের নামে যে বর্বরোচিত নির্যাতন করেছে, এই রকম ভাবে প্রত্যেকটা নেতাকর্মী, আমাদের বিএনপির এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে একইভাবে নির্যাতন নিপীড়িত করেছে। হাজার হাজার নেতাকর্মী এখনো পঙ্গুত্ব বরণ করতেছে। হাজার হাজার নেতাকর্মী এখনো বাড়িঘরে যাইতে পারে নাই, এখন পর্যন্ত বাড়ি হারা, ঘর হারা, গৃহহীন হারা। আজকে এই স্বৈরশাসক স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা যে আবার এই বয়সে এসে এরকম একটি যুদ্ধ দেখে যাব, এটা আমি কোনোদিন কল্পনা করিনি। যে আজকের এই বাংলাদেশের মানুষ সে বুক ফুলে বলেছিল যে আমাকে দেশ থেকে কেউ এই ক্ষমতা থেকে হটাতে পারবে না, কিন্তু রব্বুল আলামিন তিনি একমাত্র যার ক্ষমতার উৎসে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বক্তব্য রাখছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং একটি বার্তায় দিয়েছেন আমরা কোনো প্রতিহিংসা, কোনো প্রতিশোধ নিতে চাই না। আমরা আগামী দিনের একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি করতে চাই, এবং এটাই হচ্ছে আজকে আমাদের প্রতিপাদ্য এবং এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। সকলের যে একটা কমন কথা হয়েছে যে 71-এর স্বাধীনতা আমরা দেখিনি, এখানে যারা আছে সবাই নবপ্রজন্ম, ঠিক আছে, আমাদের অনুভূতি ঠিক সেরকমই, হয়তো তার থেকে বেশি। তাই 71-এ যারা ছিল তারাও বলতেছে যে আমরা 71-এ এরকম দেখি নাই, ঠিক আছে। আমাদেরও বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও ক্লিপ দেখার পর মানে একদল মানুষ হয়তো আমাকে গালিও দিবে যে ও হুজুর তুমি কি মানে আওয়ামী লীগের বিরোধী? না ভাই, আমি আওয়ামী লীগের জীবনেও বিরোধী না, এখনো বিরোধী না, আগেও বিরোধী। কিন্তু আমি বিরোধী তাদের যে সমস্ত
নরপিচাস গুলো, জালেম গুলো সাধারণ মানুষের উপর জুলুম করেছে, আমি তাদের বিরোধিতা করি, এখনো করি, আগেও করছি, ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। এই যে দেখেন ক্ষমতা পাইয়া যারে যেমনি পারছে, হেফাজত নাই, আলেম নাই, কোন জালেম মানে কোন কের বা থুয়ার দেয় নাই, সব রাজাকার, সব কি জানি কি জানি এরা কয় নাশকতা করছে, মুখে এ করছে, এটা করছে, সেটা করছে। ভাই মানে যারে যা মনে চায় হেই আমাকে রাজাকার বানাইছে। আমাদের জন্ম হয়েছে, আমার বাপের ওই সময় জন্ম হয় আঙ্গ রাজাকার বানায় ভাই, ওই দিন ঢালাও বাপের রাজাকার বলে ফেলে। চিন্তা করতে পারেন। যাই হোক ভাই, মানুষের যখন মরণ ঘনে আসে তখন যা মনে চায় তাই করে, উতরায়, বেশি উতরায় যায়। বেশি উতরানো ভালো না, ক্ষমতা অবশ্যই থাকতে পারে, যেই আবারও আওয়ামী লীগ আসুক আমরা চাই, কিন্তু এই বেশি বাড়াবাড়িটা যেন কোনোদিন না করে, শিক্ষা নেওয়া উচিত প্রতিটা দলের এই আওয়ামী লীগ থেকে, আমি মনে করি। তারপর আপনারা কি মনে করেন আমি জানি না ভাই, ছোট জ্ঞান আর কি ধরবে, ছোট জ্ঞানে যতটুকু জানি ততটুকু আমি বললাম, তারপর ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ। তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি না, সেই ছবিতে কোনো খোঁজ নেই। 10টা ছবি তোলার পর যে ছবিটা সবচেয়ে বেশি ভালো হয় সেই ছবিটাই আমি প্রোফাইলে দেই। আমার প্রোফাইল পিকচারের নিচে ডার্ক সার্কেল নেই, চোখের নিচে হাফ ডজন ভাঁজ নেই। এখানে আমাকে সবচেয়ে সুন্দর লাগে প্রোফাইলের ছবিটাতে চুলে শ্যাম্পু করা আছে। বাস্তবে প্রতিদিন আমি চুলে শ্যাম্পু করি না, খেয়ালি করে বলছি না। আমি যেই অগোছালো থাকি, এই অগোছালো অবস্থায় আমাকে কেউ মেনে নেবে না। তুমি আমাকে বলো, খুদ ছাড়া মানুষ হয় নাকি? প্রোফাইলের ছবিটা একেবারেই ফ্রেশ, চেহারার কোথাও কোনো দাগ নেই, কারণ সেটা আমার বাছাইকৃত ছবি। বাস্তবে আমি এত গোছালো না কিংবা পরিপাটি না। তুমি আমাকে ভার্চুয়ালি যেভাবে দেখো, আমি আসলে সেই মানুষটাই না। বাস্তবে শুটের গুণে আমার মুখে হাসি থাকে না, ঠোঁট ফেটে যাওয়া, মুখে ব্রণ ওঠা কিংবা অগোছালো বিষয়, চুলগুলো এলোমেলো থাকা কিংবা নিজেকে সবসময় পরিপাটি করে না রাখাই হলো আমার কমন বিষয়। বাস্তবে তুমি আমাকে সবসময় হাসি খুশি পাবে না, চোখে মুখে একটা বিতৃষ্ণার ভাব লেগেই থাকে। হতাশা, ডিপ্রেশন এগুলো আমার নিত্যদিনের সঙ্গী, এগুলো ছাড়া আমি বেঁচে থাকতে পারি না। তোমাকে আমি আবার বলছি, ভার্চুয়ালি আমাকে যেভাবে তুমি দেখো আসলে সেটা আমি না। আমার জন্য কারো মন পড়বে এটা কোনো বিষয় না। ফেসবুকের বিচারে আমাকে যদি বাস্তবে দেখতে চাও তাহলে দেখবে আমার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না। বিশ্বাস করো, প্রোফাইলের মানুষটাকে বাস্তবে দেখলে তুমি হয়তো চিনতেই পারবে না। তুমি ভয় পেয়ে যেতে পারো, মনে হতে পারে দুর্ভিক্ষ এলাকা হতে উঠে আসা কোনো এক ব্যক্তি, অথবা জীবন যুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষ। তুমি প্রোফাইলে যাকে দেখো সে বাস্তবে না, সে অন্য কেউ। আমরা এই মিথ্যে কথাগুলো কিংবা মিথ্যা হাসি প্রোফাইলে হেসে থাকি, এটা আমাদের নিজেদের জন্য। মনোবিজ্ঞানীরা বলে, হাসি খুশি থাকলে, পরিচ্ছন্ন পোশাক পরে থাকলে মন ভালো থাকে, ওই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার জন্য। মুখের কোণে এক চিমটি হাসি দিয়েই প্রোফাইলে নিজেকে আত্মপ্রকাশ করি। এগুলো আমাদের বাস্তব এবং দৈনন্দিন জীবনের সাথে কোনো মিল নেই। এই যে দেখো আমি হাসছি কিংবা কোনো ডেইলি ব্লগে নিজেকে প্রকাশ করছি, বাস্তবে তার কোনোটাতে আমার মিল পাবে না। ফেসবুকে আমার অনেক অনেক বন্ধু, তাদের কারোর সাথেই আমার দৈনন্দিন কথা হয় না, কিংবা বাস্তবে তাদের সাথে আমার তেমন একটা মিল নেই। যে চ্যাটগুলো ফেসবুকে দেখো এগুলো শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য করি, বাস্তবে এগুলোর সাথে আমার কোনো মিল নেই। বাস্তবে আমি প্রতিদিন হাসি না, নিজেকে প্রতিদিন পরিপাটি করি না, কিংবা একেবারেই প্রোফাইল পিকের মতো গুছিয়ে রাখি না। চুলে শ্যাম্পু করি না কিংবা মুখের ব্রণ দূর করার জন্য দৈনন্দিন কোনো টিপস ব্যবহার করি না। বাস্তবে আমি অত গোছালো না। যেটা আমাকে প্রোফাইলে দেখো সেটা 10টা ছবির একটা ছবি, আর বাস্তবে প্রত্যেক দিন আমি জীবনের সাথে যুদ্ধ করে যাই। সেই যুদ্ধ করে টিকে আছি আমি। সেটা হতে পারে আমার জীবনের জন্য কিংবা আমার বেঁচে থাকার জন্য। এই বেঁচে থাকার জন্য কিংবা ভালো থাকার জন্য আমি প্রতিনিয়ত ওই মিথ্যে হাসিটা হেসে যাই। হতে পারে প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য কিংবা বন্ধুদের মন খারাপ না হোক সেজন্য। এসব মিলিয়েই আমি বেঁচে আছি। সব মিলিয়েই প্রোফাইলে যাকে দেখো সে আমি না, কখনোই না। নাজমুল হাসান মিফতা।